নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি গল্পের জাদুঘরে। আমি মিঠি আপনাদের জন্য নিয়ে কালো বেড়াল সাদা বিড়ালের পরবর্তী পর্ব। বিখ্যাত তরুণ বিজ্ঞানী গোপীনাথ বাসু আর তার ফরাসি বন্ধু অ্যাড্রে আবিষ্কার করতে চলেছেন এক তরল জ্বালানি, যেটা সারা বিশ্বের অস্ত্র ব্যবসায়ীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। এর জেরে ভিকিস মবের মতন মাফিয়া সংগঠনের কাছে কলকাতায় খুন হয় অ্যাড্রে। ঘটনাচক্রে অ্যাড্রে এসেছিল মনোজ আর রোজমেরির কলকাতার কোম্পানিতে ভিজিট করতে, যেখানে প্রায় একই জাতীয় এক অ্যালয় তৈরি হয়েছে একটা বাই প্রোডাক্ট হিসেবে। আবার একই দিনে তাদের অফিসে ঘটে ইন্টারপোলের এজেন্ট সুধাকর দত্তর আবির্ভাব। অ্যাড্রের কাগজপত্র বাঁচাতে নিজের কোম্পানি সাক্কির বিশ্বাসভাজন থেকে বিরাগভাজন হয়ে ওঠে গোপীনাথ বাসু। অনেক কাঠখড় পুড়িয়ে বহুবার মৃত্যুর সম্মুখীন হয়ে সে এসে উপস্থিত হয় কলকাতায়। কিন্তু মৃত্যুদূত কি তাকে সেখানে মুক্তি দেবে? পারবে কি মনোজ রোজমেরি তাকে নিরাপত্তা দিতে? গোপীনাথ কি ফিরে পাবে তার জীবনের শান্তি, ভালোবাসা? চলুন এগিয়ে চলি গল্পের পরবর্তী অংশে। খুব ভালো থাকবেন আপনারা সবাই, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশন তো চাই। সুপ্রভাত রোজমেরি। জো, তোমার কি খবর? কই কারখানা দেখতে এলে না তো? একটা ছোট বাধা হয়েছে। রোজমেরি একটু নিশ্চিন্ত হলো। জো তার দলবল নিয়ে কারখানা দেখতে আসুক, এটা সে চাইছে না মনে প্রাণে। সে জিজ্ঞাসা করলো, কিসের বাধা? আমার একজন সঙ্গী মারা গেছে। একটু অবাক হয়ে রোজমেরি বলে, তাই বুঝি? কি করে মারা গেল? ও ভালো জানি না, তবে যতদূর মনে হচ্ছে তার হন্তা স্বয়ং গোপীনাথ বসু। জীবনে এরকম অবাক কমই হয়েছে রোজমেরি। বলল, গোপীনাথ বাসু খুন করেছে? হ্যাঁ, তাও আবার একজন পেশাদার খুনিকে। কিভাবে? আমার কথা রেকর্ড করছো না তো? না না, কি যে বলো। তাহলে বলতে পারি, ডিউক ডিউক একজন পেশাদার খুনি, হাই রেটিং। সে পৃথিবীর সব বড় বড় শহরে খুন করে এসেছে। এ ব্যাপারে তার প্রতিভা ছিল প্রবাদের মতো। তার ব্যর্থতার কথা শোনাই যায় না। রোজমেরি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। গোপীনাথ অন্তত একটা খুনিকে সরিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ। তারপর তারপর বলো। গোপীনাথের ডেরাটা আমরা খুঁজে বার করেছি। দেখলাম গোপীনাথ যেন বিপদকে নেমন্তন্ন চিঠি দিয়ে বসে আছে। তার বাড়ির দুদিকে রং করার বাঁশের সিঁড়ি দেয়াল বেয়ে উঠেছে। ডিউক বলল তার নিউ ইয়র্কে ফিরে যাওয়ার তাড়া আছে, তাই গতকালের প্লেন ধরার আগে দুপুরে সে কাজ হাসিল করবে বলে বাঁশের সিঁড়ি বেয়ে উঠে গেল। গুলিও চালিয়েছিল, আমরা দূরবীন দিয়ে দেখেছি। কিন্তু গোপীনাথ দৌড়ে এসে ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। ব্যাস? হ্যাঁ ব্যাস। খুব সাদামাটা ব্যাপারটা, তাই না রোজি? এত প্রতিভাবান খুনিকে এনেও হলো না। না, কিন্তু শোনো রোজমেরি, গোপীনাথকে মারতে আমরা শুধু আসিনি, আরো লোক এসেছে। কাল মধ্যরাতে তার উপর আরো একটা অ্যাটাক হয়। এবার কিন্তু সে বেঁচে যায়নি। সর্বনাশ! কি হয়েছে লোকটা? মারা গেছে নাকি? না, লোকটার বিড়ালের প্রাণ। আহত বটে, কিন্তু বেঁচে আছে। সত্যি কথা বলো। সত্যিই বলছি। তুমি কি বিশ্বাস করবে যে রাতে গুলি খেয়ে লোকটা আজ ভোর 5টার কাছাকাছি একটা বাড়ির ছাদে গিয়ে উঠেছিল? কেন? ওই বাড়ি থেকে তাকে গুলি করা হয় টেলিস্কোপিক রাইফেলে।
ছাদে সম্ভবত একটা বুলেটের খোল ছাড়া কিছুই পায়নি সে। জো, এটা কারা করছে? তা জানি না, আমরা বিদেশি, বিদেশে এত তাড়াতাড়ি তথ্য সংগ্রহ করা অসম্ভব। আরো কথা আছে। কি কথা জো? গোপীনাথ বাসুর সাথে একজন মহিলা আছে, খুব সুন্দরী। সে কে জানো? না তো। কে হতে পারে? কি করে বলবো? আমরা জানতে চাই মহিলাটি কি ওর নিরাপত্তা রক্ষী? এসব আমাকে জিজ্ঞাসা করছো কেন জো? আমি তো এখনো গোপীনাথের কলকাতার ঠিকানাটাই জানি না। ঠিকানা জানলেও লাভ নেই। তুমি গোপীনাথকে বাঁচাতে পারবে না। সে এখন ঘোর বিপদে। কাল মধ্যরাতে যে বা যারা তাকে লক্ষ্য করে গুলি চালায় তারা পেশাদার। জো, তোমাকে একটা কথা বলবো? বলো। তোমরা আর চেষ্টা করো না, গোপীনাথকে ছেড়ে দাও না। রোজমেরি, মানুষ মেরে কি আমার আনন্দ হয় বলে তোমার ধারণা? তা নয়। আসলে আমরা যাদের হয়ে কাজ করি তাদের হুকুম তামিল করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। তুমি কি এতটাই খারাপ হয়ে গেছো জো? কোনটা খারাপ কোনটা ভালো সেটার তর্কের লাভ নেই। পুরনো সব ধারণাকে নতুন করে নেড়ে চেড়ে দেখা হচ্ছে। দেখা যাচ্ছে সার্ভাইভালের শর্ত পূরণ করতে গেলে আমাদের পুরনো ধারণা বর্জন করতে হবে। এটা হলো বৌদ্ধিক যুগ। বুদ্ধি যার বেশি সে তত ভালোভাবে বাঁচে। নৈতিকতার কানাকড়িও দাম নেই এখন। বক্তৃতা দিও না তো জো। তুমি যা বলছো তা তুমি নিজেও বিশ্বাস করো না। আগে করতাম না, আজকাল আমার মগজ ধোলাই হয়ে গেছে রোজি। শোনো, আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। যে কাজের ভার আমাদের দেওয়া হয়েছে তা শেষ করতেই হবে। আর নইলে নইলে বিশাল বিপদ। তার মানে তুমি আবার চেষ্টা করবে? এখনই না, কারণ ডিউকের আকস্মিক মৃত্যুতে আমাদের কর্মসূচি একটু ওলট পালট হয়ে গেছে। কিরকম? পুলিশ ডিউককে ট্রেস করতে করতে আমাদের খুঁজে বের করবেই। তারপর আমরা পড়ে যাব সাংঘাতিক জটিলতায়। সুতরাং ডিউক মারা যাওয়ার সাথে সাথে আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে সঙ্গে বিকেলের একটা ফ্লাইট ধরে কলকাতা থেকে পালিয়েছি। কোথায় পালালে? আমস্টারডাম। এত তাড়াতাড়ি? এসব কাজে সময় একটা মস্ত বড় ব্যাপার। রোজমেরি গভীর একটা শ্বাস ফেলে বলল, তুমি তাহলে কলকাতায় নেই? না রোজি, ফোনটা করার পরে আমাদের বিকেলের ফ্লাইট ধরার কথা ছিল। আমরা সেই ফ্লাইটটা ধরেছি। তবে আমাকে আবার খুব শিগগিরই দেখতে পাবে কলকাতায়। তুমি ফিরে আসবে? আসতেই হবে, তবে অন্য নামে, অন্য পাসপোর্টে। সঙ্গে থাকবে আরো একজন খুনি। যদি ততদিন গোপীনাথ আর কারো হাতে খুন না হয় তো। খুন হলে? তাও আসবো। তোমার কারখানার বিষয়ে আমাদের কৌতূহল তো শেষ হয়নি রোজি। শোনো জোকলাইন, তোমাদের ভাবসাব দেখে মনে হচ্ছে আমাদের কারখানাটা বিক্রি করে দিতে হবে। অনেক খদ্দের ঘোরাঘুরি করছে। বেচে দিয়ে আমি আর মনোজ ফের জার্মানিতেই ফিরে যাব। সেটা বোকার মতো কাজ হবে রোজি। তোমার ইন্ডাস্ট্রিয়াল অ্যালয় যে একদিন কোটি কোটি ডলার রোজগার করবে এটা তোমার জানা উচিত। আমার টাকার দরকার নেই জো, দরকার শান্তিতে বেঁচে থাকা। তাই কি? তুমি কি সত্যি শান্তি ভালোবাসো? রোজমেরি একটু চুপ করে থেকে বলল, তুমি নিশ্চয়ই আমার অতীত নিয়ে ফের কথা শুরু করবে না জো? না, না, না। তবে রোজমেরি সম্পর্কে আমার একটা পরিষ্কার ধারণা আর হিসেব নিকেশ আছে, সেটা ভুলে যেও। কি চাও তুমি জো?
চাই অদূর ভবিষ্যতে আমি গেলে আমাকে সাহায্য করবে। তুমি কবে আসবে? হয়তো পরশু বা তার পরের দিন। এত তাড়াতাড়ি? এই কাজে দেরি সম্ভব নয় রোজি। ফোন রেখে দিল জো। রোজমেরি কিছুক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ ফের ফোনটা তুলে নিল। মনোজ, বলো, সোনালি কি আজ অফিসে এসেছে? না, কেন বলো তো? কোনো খবর দিয়েছে? হ্যাঁ, ফোন করে জানিয়েছে কি যেন এক জরুরি কাজ, আসতে পারবে না। তোমার ঘরে কেউ আছে? হ্যাঁ, আধ ঘন্টা পর আমি যাচ্ছি, ফ্রি থেকো। ঠিক আছে। আধ ঘন্টা চুপচাপ বসে রইল রোজমেরি। ভাবলো আর ভাবলো। তারপর উঠে ধীর পায়ে করিডর পেরিয়ে লন এবং লন পেরিয়ে মেন বিল্ডিং এ ঢুকে সিঁড়ি ভেঙে দোতলায় উঠল। সরাসরি মনোজের ঘরে না গিয়ে সে গিয়ে ঢুকলো সোনালির ঘরে। সাজানো ছোট্ট অফিস ঘর, কম্পিউটার থেকে শুরু করে সবকিছু খুব পরিচ্ছন্ন হাতে গুছিয়ে রাখা। রোজমেরি সোনালির টেবিলটা একটু ঘাঁটল। সোনালির চেয়ারে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বাঙালিরা খুব রোমান্টিক জাতি। এরা সহজে সম্পর্ক কেটে ফেলতে পারে। মূল্যবোধ বা আবেগ একটু বেশিই বোধ হয়। সোনালি না হলে কেনই বা গোপীনাথকে সঙ্গ দিচ্ছে? জো ক্লাইন গোপীনাথের যে সুন্দরী সঙ্গিনীর কথা বলেছিল তা যে সোনালি ছাড়া আর কেউ নয়, এ ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। ব্যাপারটা তার খারাপও লাগছে না। এরকম হয় তাহলে? রোজমেরি আপন মনেই একটু হাসল। তারপর উঠে পাশের দরজা দিয়ে মনোজের ঘরে গিয়ে ঢুকল। মনোজ তার জন্য অপেক্ষা করছিল। বলল, কি ব্যাপার রোজি? গোপীনাথের উপর কাল দুটো হামলা হয়েছে। দুবারই রাইফেল চালানো হয় তার ঘরে। সে চোট পেয়েছে। মনোজ অবাক হয়ে বলল, কি করে জানলে? জানলাম, সূত্র বলা যাবে না। গোপীনাথ ইজ আ লস কেস রোজি। ছেড়ে দিচ্ছ কেন? গোপীনাথ ইজ আ গুড সার্ভাইভার। মনোজ মাথা নেড়ে বলল, এটা কোনো ভরসার কথা কি রোজি? শোনো, আমার খবর আছে সোনালি এখন গোপীনাথের কাছে আছে। বটে, বলে মনোজ খুব বিস্ময় প্রকাশ করল। গোপীনাথকে বাঁচাবার একটা চেষ্টা আমাদের করতেই হবে মনোজ। কিন্তু কিভাবে রোজি? তুমি ওর ঠিকানাটা সুব্রতর কাছ থেকে আদায় করো, তারপর চলো ওর সঙ্গে কথা বলি। সবাই মিলে কিছু একটা ঠিক হয়ে যাবে। কিন্তু তার আগে প্রশ্ন, গোপীনাথ পুলিশের সাহায্য নিচ্ছে না কেন? বুদ্ধিমান বলেই নিচ্ছে না। পুলিশ তার প্রোটেকশনের কোনো ব্যবস্থা করতে পারবে বলে তোমার মনে হয়? তুমি সুব্রতকে ডাকো তো। মনোজ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে ফোন তুলে সুব্রতকে ডাক। সুব্রত এসে হাজির হতে 5 মিনিটও লাগালো না। বলুন স্যার। সুব্রত বিনা ভূমিকায় বলছি, তুমি কি গোপীনাথের উপর লেটেস্ট হামলার কথা জানো? সুব্রত গম্ভীর হয়ে বলল, জানি স্যার, কাল দুপুরে আর মাঝরাতে দুবার অ্যাটাক হয়েছে। গোপীনাথ ইজ আ স্টাবন পারসন, কিন্তু আমরা তার সঙ্গে একবার দেখা করতে চাই সুব্রত। কাঁধ ঝাঁকিয়ে সুব্রত বলল, ইট ডিপেন্ডস অন হিম স্যার, উনি চাইলে সেটা সম্ভব। মনোজ ফোনটা দেখিয়ে বলল, টক টু হিম সুব্রত, প্লিজ। রোজমেরি বাধা দিয়ে বলল, না না, আমাদের সামনে নয়, আপনি বরং সোনালির ঘরে যান, ওখান থেকে ফোনটা। সুব্রত চলে গেল। 2 মিনিট বাদে ফিরে এসে বলল, ইটস ওকে স্যার, এখন 3টে বাজে, আমাদের 4টের মধ্যে পৌঁছতে হবে। গোপীনাথের ফ্ল্যাটের সব জানলায় মোটা পর্দা টানা। ঘরগুলো প্রায় অন্ধকার। ব্যবস্থাটা করেছে সোনালি। পর্দাগুলো ছিল একটা ডিভানের খোলের মধ্যে। সেগুলো বের করে
পেলমেটের রডে ভরে এত বড় ফ্ল্যাটে সব কটা জানলা ঢাকতে গিয়ে প্রচন্ড পরিশ্রম গেছে। শুধু তাই নয়, অবাধ্য ও চঞ্চলমতি গোপীনাথকে সামলাতে হিমশিম খেয়েছে সে। ভোরবেলা ঘুম থেকে উঠেই গোপীনাথ চুপিসারে বেরিয়ে যায়। সোনালি 6:30টায় উঠে তাকে খুঁজে না পেয়ে ভীষণ ঘাবড়ে গিয়ে দারোয়ানের কাছে খোঁজ নেয়। সে জানায় গোপীনাথ ভোর 5টা নাগাদ বেরিয়ে গেছে। সোনালি তখন রাগে হাত পা নিষ্পিস করছিল লোকটার আক্কেল দেখে। যখন চারিদিক থেকে টেলিস্কোপিক রাইফেল আর খনির চোখ তাক করে আছে, তখন পাগলটা এরম নেলা খেপার মতো বেরিয়ে যায় কোন সাহসে? যাই হোক, দুশ্চিন্তার অবসান ঘটিয়ে 7:30 নাগাদ গোপীনাথ ফিরল, হাতে বাজারের থলি। সোনালি রাগে ফেটে পড়ে বলল, কোথায় গিয়েছিলে তুমি? শান্ত গলায় গোপীনাথ বলল, ক্যাটারারের রান্না বড্ড একঘেয়ে লাগছে, বড্ড রিচও, ভাবছি আজ থেকে আমরা রান্না করে খাবো। চোখ কপালে তুলে সোনালি বলল, সেই জন্য তুমি বাজারে গিয়েছিলে? কেন? বাজার তো আমিও করে আনতে পারতাম। গোপীনাথ তখন পকেট থেকে একটা কার্তুজের খোল বের করে হাতের তেলোয় মেলে ধরল সোনালির চোখের সামনে। বলল, এটার জন্য। কি ওটা? কার্তুজের খোল, ওই হলুদ বাড়িটার ছাদ থেকে বেরানো। সোনালি বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। তারপর বলল, তুমি তুমি একাকী ও বাড়ির ছাদে উঠেছিলে? ইজি ইজি, ওটা একটা 3rd গেট ভাড়াটে বাড়ি, উঠে গেলাম, কেউ বাধা দিল না। ধন্যি তোমাকে। ঘন্টাখানেক তাদের কথা বন্ধ ছিল। কথা চালু হলো বেলা 9টায় 2 কাপ গরম কফি সহযোগে, খুব সতর্কতার সাথে। ব্যথাটা কেমন আছে? নেই তেমন। ডাক্তার আসবে, তৈরি থেকো। হ্যাঁ, আজ আমি রান্না করব। বাহ, খুব আহ্লাদ দেখছি। কিছু করতে ইচ্ছা করছে। করার তো অনেক কিছুই আছে। কি করব বলো তো? সোনালি হাই তুলে বলল, ঘুমোও না। ঘুমোবো? এখন ঘুমোবো কেন? তোমার বিশ্রাম দরকার, অনেক ধকল গেছে। দূর, এসব ঘটনা আমি গায়েই মাখছি না। যখন ডোরবেল বাজলো, অর্থাৎ আরো আধ ঘন্টা পর, তখন দরজাটা খুলতে একটু দেরি হলো তাদের। কারণ ঘনবদ্ধ আলিঙ্গন ও চুম্বন থেকে তারা বিচ্ছিন্ন হতে পারছিল না কিছুতেই। ডোরবেল বেজেই যাচ্ছিল, কিন্তু তারা তবু কেউ উঠল না। সোনালি গোপীনাথের কপাল থেকে কয়েক কুচি চুল হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, ডোরবেল বাজছে তো, কানে যাচ্ছে না বুঝি? বাজুক, যদি জরুরি দরকারে কেউ এসে থাকে ফিরে যাক। কাছাকাছি, বড্ড কাছাকাছি তাদের মুখ, পরস্পরের শ্বাস মিশে যাচ্ছে পরস্পরের সাথে। গোপীনাথ রুদ্ধ কণ্ঠে বলল, বলতে গেলে এটাই আমাদের প্রথম প্রেম, তাই না? তোমার প্রথম, কিন্তু আমার নয়। আমি সেই কবেই তোমাকে ভালোবেসে মরেছিলাম, বিয়ের রাতে। একটু লজ্জা পেয়ে গোপীনাথ বলল, আমি তখন বাড়ির সায়েন্টিস্ট, মাথায় যে কত দুশ্চিন্তা। বিয়েটাকে তখন আমার মনে হয়েছিল একটা বাড়তি দায়িত্ব। তোমার মনে আছে বিয়ের পর বউ ভাতের রাতেই আমাকে জেনেভার প্লেন ধরতে হয়েছিল? থাকবে না, যা রাগ হয়েছিল। তখন ওরকমই ছিল আমার দুনিয়া, জানো, আমার জীবন, আমার মনোভাব। হাইলি কম্পিটিটিভ দুনিয়া, আর সেই সঙ্গে আমার জেদ। কিন্তু এখন এখন আমি অন্যরকম লোক, তাই না? মনে তো হচ্ছে। ডোরবেল থেমে গেছে। দুজনে দুজনার দিকে পলকহীন চোখে চেয়ে বসে রইল। দুনিয়া মুছে গেছে। বিপদ আপদ, জীবন মৃত্যুর প্রশ্ন থেমে আছে একটু দূরে। এবার ডোরবেল নয়,
টেলিফোন বেজে উঠল। টেলিফোনটাকেও উপেক্ষা করলো তারা। সোনালির ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে গোপীনাথ বলল, কারা এমন বিরসিক বলো তো? সোনালি অলস বিহুল গলায় বলল, ওরা কাজের লোক। আমাদের কি আজ কিছু করা উচিত? সোনালি হাসল, তারপর গোপীনাথের দুখানা হাতের বন্ধন থেকে নিজেকে নরম ভাবে ছাড়িয়ে নিয়ে বলল, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, দাঁড়াও দেখি কার এত জরুরি দরকার। টেলিফোন কানে তুলতেই একটা মোলায়েম গলা বলল, এনজয়িং দি লাইফ। গা জ্বলে গেল সোনালি। বলল, কি বলুন তো আপনি? একবার পরিচয় হয়েছিল ম্যাডাম, আমার নাম সুধাকর দত্ত। সোনালি একটু থমকে গিয়েছিল। বলল, ও, তা কি ব্যাপার? কেমন আছেন বলুন? ভালোই। আপনি বেশ বুদ্ধিমতী। ঘরের জানলাগুলো মোটা পর্দায় ঢেকে ভালো কাজ করেছেন। গোপীনাথ বাবু এতটা কেয়ারফুল নন। উনি তো ভাবনা চিন্তা বেশি করেন। আপনাদের কি তাহলে ভাব হয়ে গেল? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। গোপীনাথ বাবুকে বলবেন ডায়েরিটা উদ্ধার করা গেছে। আপনি ওর সঙ্গে কথা বলুন না। দিন তাহলে। If he is not terribly busy wiping lipstick from his lips. একটু রাঙা হয়ে সোনালি বলল, আমি লিপস্টিক মাখি না, আর আপনি খুব অসভ্য লোক। বলেই টেলিফোনটা গোপীনাথের বাড়ানো হাতে ধরিয়ে দিয়ে সোনালি চাপা গলায় বলল, কি সব বলছি গো, ইস মা। গোপীনাথ একটু হাসলো, বলল, আমার বউকে লজ্জায় ফেলছেন কেন? হঠাৎ ওপাশে সুধাকরের গলাটা একটু বিষণ্ণ শোনালো। লজ্জাটা যে এখনো দুনিয়ার আনাচে কানাচে একটু একটু রয়ে গেছে, সেটা ভাবলে বড্ড খুশি হই জানেন। এই বেহায়া নির্লজ্জ পৃথিবী যত বেআব্রু হচ্ছে, তত আমাদের মতো বুড়ো মানুষেরা মুষড়ে পড়ছে। আপনি আবার বুড়ো হলেন কবে? জি মশাই, হচ্ছি। অভিজ্ঞতার তো একটা বয়স আছে। বুঝেছি, আপনি এই জোরে পাকছেন। যা বলেছেন, কিলিয়ে কাঁঠাল পাকানো হচ্ছে। এনিওয়ে, ডায়েরিটা পাওয়া গেছে। বাঁচা গেল। কোথায় পাওয়া গেল? লম্বা ইতিহাস, অত শুনে কাজ নেই। তবু বলে রাখি, 7টা খুন আর গোটা 2 জখমের পর ডায়েরিটা উদ্ধার হয়েছে। এটা ব্যাংকের লকার থেকে। সেটাও সহজে হয়নি, অনেক কাঠখড় পোড়াতে হলো। জিনিসটা কবে পাবো? পাবেন কি করে? আধ ঘন্টা ধরে ডোরবেল বাজিয়ে এসেছি একটু আগে। অন্য লোক হলে ধরে নিত আপনারা ঘরে নেই। কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে আপনারা দুটি বিচ্ছিন্ন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা হয়তো বহুদিন পর পুনর্মিলিত হওয়ার গোপীনাথ একটু হেসে বলল, মোটেই তা নয় দাতা সাহেব। আসলে আপনার চররা আপনাকে জানিয়েছে যে আমি ঘরেই আছি। কিভাবে জানাবে? ঘরে তো মোটা পর্দা ফেলে রেখেছেন। আপনার অসাধ্য কিছু নেই মশাই। হয়তো কোনো খুদে মাইক্রোফোন কোথাও সেটে রেখে গেছেন। দেখতে না পেলেও শব্দ শুনতে পাচ্ছেন। আপনি বুদ্ধিমান। সে তো বটেই। কোথা থেকে কথা বলছেন? সেন সাহেবের ঘর থেকে। এহ, তাহলে তো আমাদের স্বামী স্ত্রীর ডায়লগ সব শুনতে পেয়েছেন। ক্লিয়ার অ্যান্ড লাউড। প্রাইভেসি বলে আর কিছু রাখলেনই না। আমার স্ত্রী বড্ড লজ্জা করবে। আমি আপনাদের শ্রদ্ধা করতে শুরু করেছি, বুঝলেন? ইউ আর আ গুড কাপেল। আপনাদের রিকনসিলিয়েশনটা দারুণ লেগেছে। গোপীনাথ একটু দেখে নিল সোনালি কোথায়। সোনালি এখন রান্না করে, হয়তো চা করছে। সে গলাটা একটু নামিয়ে বলল, রিকনসিলিয়েশনটা ভালো হলো কিনা কে বলবে দাদা সাহেব। বহু বছর পর আমরা আবার মিলেমিশে গেলাম বটে, কিন্তু তার দায়িত্ব কতটা। যেভাবে ঘাতকরা উঠে পড়ে লেগেছে, তাতে যে কোনোদিন আমি শেষ হয়ে যেতে পারি। আর তাই যদি হয়, তাহলে এই মিলনটা সোনালির কাছে দুঃসহ হয়ে উঠবে।
হৃদয়বৃত্তির প্রশংসা করছিলেন, কিন্তু এই নির্দয় পৃথিবীতে হৃদয়বৃত্তি একটা বাড়তি অসুবিধা ছাড়া আর তো কিছু নয়। ইউ আর রাইট। তবে একটা কথা আছে। কি কথা? জীবন অতীব ক্ষণস্থায়ী। কে কবে কিভাবে মরে যাবে তার ঠিক নেই। এই ক্ষণস্থায়ী আয়ুষ্কালের মধ্যে যদি সামান্য কয়েকটা মুহূর্ত আপনি জীবনের কাছ থেকে পেয়ে থাকেন, তাই বা কম কি? আমাদের জীবনে কয়েকটা মাত্র গোল্ডেন মোমেন্টস আসে মশাই। বাদ বাকি জীবনটা কাটে তার স্মৃতি রোমন্থন করে, তাই না? হুম, তা বটে। আচ্ছা, আজ অপরাহ্নে আমরা এত হাইলি ফিলোসফিক্যাল হয়ে উঠলাম কেন বলুন তো? হুম, বয়সের দোষ, বুঝেছেন? হ্যাঁ, আমি বুড়ো হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি কি 30 পেরিয়েছেন? আমি 40-এর চৌকাঠে দাঁড়িয়ে আছি। দেখতে আমাকে একটু ছোকরা ছোকরা লাগে বটে, কিন্তু আই এম কোয়াইট ওল্ড। ইউ আর এ গুড লায়ার। আচ্ছা মশাই, নিতান্ত দরাদরি যদি করতেই চান, তাহলে না হয় আরো 5 বছর হেঁটে দিচ্ছি। মেবি আই এম 35। 32-এর বেশি আপনি কোনোভাবেই নন। ওকে দেন, লেট বি 32, বাট স্টিল আই এম ওল্ড। গোপীনাথ স্মিত একটু হেসে বলল, আমার স্ত্রী সম্ভবত চা করছে। উড ইউ লাইক টু জয়েন দ্য টি পার্টি? নেমন্তন্নের জন্য ধন্যবাদ, কিন্তু উপায় নেই। আপনার সাথে আমার যত কম দেখা হয় ততই ভালো। কিন্তু ডায়েরিটা, সেটা কবে পাবো? ডায়েরিটার ফটোকপি করা হচ্ছে। ওহো, আমার জানা ছিল। ওতে সত্যিই কোনো ভাইটাল ক্লু আছে কিনা। আমি সায়েন্টিস্ট হলে বলতে পারতাম, তবে অনেক হিজিবিজি আছে। আপনি হয়তো বুঝবেন। আমি লাইনটা কেটে দিচ্ছি, কারণ আপনার ফ্ল্যাটে এখনই অতিথি সমাগম হবে। পুলিশ নাকি? আজ সকালেই তো তারা এসে ঘরময় সার্চ করেছে, ফটোও তুলেছে। জেরায় জেরায় একেবারে জেরবার করেছে আমাদের। ভুলে গেছে আবার আসবে। পুলিশের তো আসারই কথা, তবে এখন পুলিশ নয়, আসছে রোজমেরি আর মনোজ, সঙ্গে সুব্রত। একটা কথা বলে রাখি। কি কথা? দে আর বিং শ্যাডোড। কেউ ওদের অনুসরণ করছে। কে আছে ওদের পেছনে? কেউ হবে, তবে রোজমেরি সম্পর্কে আপনি একটু সাবধানে থাকবেন। কি ধরনের সাবধান? ভদ্রমহিলা নিজে ততটা খারাপ নয়, বাট শি gives a bad company, a victim of circumstances, হয়তো ব্ল্যাকমেলের শিকার। আপনি এত জানলেন কি করে? আই কিপ আ ট্যাগ অন হার। আমি আমি ওদের কি বলবো? ওরা হয়তো একটা চাকরির অফার করবে। তাও জানি। চাকরিটা তো আমি নেব বলে ঠিক করেছি। কেন নেবেন? আরে ওদের ল্যাবটা, ওই ল্যাবটা আমার লাগবে। ল্যাবটা হয়তো আপনার উপযুক্ত হবে না। তাহলে স্কিপ দি অফার। তাহলে কাজ এগোবে কি করে? অন্য উপায় আছে। আপনি কখনো লুলু বলে কারো নাম শুনেছেন? গোপীনাথ একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, নামটা মনে রাখবেন। কেন বলুন তো? দরকার আছে, কিন্তু আর নয়। দে আর অলমোস্ট অ্যাট ইয়োর ডোর। সুধাকর ফোনটা কেটে দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ডোরবেল বেজে উঠল। চায়ের ট্রে নিয়ে রান্নাঘর থেকে আসছিল সোনালি। বলল, দাঁড়াও, আমি খুলি। কে না কে জানে বাবা, হঠাৎ তুমি সামনে জন্য। গোপীনাথ সোনালির ভয় দেখে ভ্রু কুচকে বলল, খুব বীরাঙ্গনা হয়েছ বুঝি? ভয় নেই, রোজমেরি আর মনোজ তোমার বস। আমার বস কেউ নেই, চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। অবাক গোপীনাথ বলল, কবে ছাড়লে? মনে মনে ছেড়েছি, কনসার্টটা আমার ভালো লাগছিল। ওরা তোমাকে কাজে লাগাতে চাইছে। তাহলে তুমি এখন বেকার। তা আর হলাম কই, একজনের দেখভাল তো করতে হচ্ছে। আপাতত এটাই আমার চাকরি। গোপীনাথ গিয়ে দরজাটা খুলে দিল। সামনে সুব্রত, মুখে হাসি। গোপীদা,
মনোজ বাবু আর রোজমেরি একটু দেখা করতে এসেছেন। পরিচয় আর কুশল বিনিময় করতে করতেই গোপীনাথ দুজনকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছিল। মনোজ যে খুব ব্যক্তিত্ব সম্পন্ন তা নয়, তার মুখে একটা নার্ভাস হাসি দেখেই বোঝা যাচ্ছে। রোজমেরি গড়পড়তা জার্মান মেয়েদের মতোই মজবুত গড়নে, মোটামুটি ভালোই দেখতে, কিন্তু একটু চাপা উদ্বেগে ভুগছে। রোজমেরি সোনালির হাত ধরে পরিষ্কার বাংলায় বলল, পুনর্মিলন সুখের হোক। আমি ভাবতেও পারিনি কখনো যে এরকম হয়। আমি বাঙালি বা ভারতীয় হয়ে জন্মালে বেশ হতো। সোনালি লজ্জায় রাঙা হলো। রোজমেরি জার্মান মেয়ে, ভ্যান তারা জানে না। সোজাসুজি গোপীনাথের দিকে চেয়ে বলল, আপনি কি আমাদের অফারটা নিচ্ছেন মিস্টার বোস? গোপীনাথ মৃদু হেসে বলল, আপনি আমার ঘরখানা ভালো করে লক্ষ্য করেছেন ম্যাডাম? না তো, কেন? ভালো করে দেখুন, নিচের জলটা উঠে গেছে, দেয়াল থেকে খসে পড়েছে চাপড়া। কেন জানেন? এই ঘরে অটোমেটিক রাইফেল দিয়ে ঝাঁকে ঝাঁকে গুলি চালানো হয়েছে আমাকে মারার জন্য। রোজমেরি সবই দেখল, তারপর বলল, হায় ঈশ্বর, আপনি কি তখন ঘরে ছিলেন? গোপীনাথ অম্লান বদনে মিথ্যে কথা বলল, না ম্যাডাম, থাকলে এতক্ষণে আমি মর্গে শুয়ে আছি। খুব বেঁচে গেছেন আপনি। গোপীনাথ মাথা নেড়ে বলল, বাঁচিনি, এরপরেও আমার উপর অ্যাটাক হয়েছিল, বাঁ কাতটা জখম, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু শুনুন ম্যাডাম, আমার জীবন এতটাই অনিশ্চিত যে আমার কাছাকাছি কারো থাকা ঠিক। এই মুহূর্তেই যদি বাইরে থেকে কেউ গুলি চালায়, তাহলে আমাদের যে কারোর বিপদ হতে পারে। মনোজের মুখটা একটু ফ্যাকাশে দেখায়। সে বলল, তাহলে তো। গোপীনাথ বলল, আই অ্যাম লিভিং ডেঞ্জারাসলি। শুধু সেই কারণেই আপনাদের লোভনীয় অফারটা আমি নিতে পারছি না, নিলে আপনাদেরও বিপদ। রোজমেরি বলল, কিন্তু আমরা যদি আপনার জন্য আহ কোনো নিরাপত্তার ব্যবস্থা করি, কোনো নিরাপদ জায়গা। নিরাপদ জায়গা বলতে কিছু নেই ম্যাডাম, এমনকি আপনারা যে এসেছেন, আপনাদের পিছু পিছু কেউ এসেছে। সে কি কথা? আমাদের পিছু কেউ নেয়নি তো? মনোজ বলে উঠল, অসম্ভব। কিন্তু সুব্রত হঠাৎ বলল, অসম্ভব নাও হতে পারে। মনোজ বলল, কেন বলো তো? তুমি কাউকে দেখেছো? মনে হচ্ছে একটা নীল মারুতি আমাদের পেছন পেছন এসেছে। কি করে বুঝলে? ওভারহেড মিরারে দেখেছি স্যার, তখন কিছু মনে হয়নি। নীল মারুতিটাকে নামবার সময়ও দেখেছি, একটু দূরে থেমে গেল। মনোজ বলল, লেট আস চেক, চলো। চলুন, বলে সুব্রত আর মনোজ বেরিয়ে গেল। রোজমেরি একটু উৎকণ্ঠার সঙ্গে বলল, কেউ আমাদের পিছু নিয়েছে, তা আপনি কি করে জানলেন? ইনটিউশন। ইনটিউশন? শুধু ইনটিউশন? না, বলল গোপীনাথ, শুধু ইনটিউশন নয় ম্যাডাম, ইনফরমারও।